নিয়মের বেড়া ভেঙে পা বাড়ালো সে দরজার দিকে। হ্যালো, হ্যালো, কেউ আছেন এখানে? দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে আছে একটা রোগা ফ্যাকাশে ছেলে। আচ্ছা বলুন তো, কি আছে একটা বন্ধ দরজার ওপারে? আর কেনই বা কেউ মরিয়া হয়ে খুঁজছে একটা বেঁচে থাকার প্রমাণ? জানতে হলে গল্পটা শুনতেই হবে। নমস্কার, আমি শান্তনু, আর আপনারা শুনছেন অপরিচিত, গল্প ও কথার এক নতুন সম্ভার। আমাদের আজকের নিবেদন একটি ভিন্ন স্বাদের গল্প, প্রুফ অফ লাইফ। তাহলে শুরু করা যাক। বাইরের সবুজ পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বিশাল এক কংক্রিটের পাঁচিল দিয়ে ঘেরা অঞ্চল সেক্টর আলসামস। 3 বছর আগের এক রাসায়নিক যুদ্ধের পর প্রশাসন এখানকার প্রাকৃতিক জলের সমস্ত উৎস নিজেদের কবজায় নিয়ে নিয়েছে। তারা তৈরি করেছে এক কৃত্রিম খরা। এই শহরের নিয়ম নিষ্ঠুর। নাগরিকরা কেউ ঘরের বাইরে বের হতে পারবে না, তারা ঘরেই বন্দি থাকবে। প্রশাসন তাদের রেশন দেয়, কিন্তু তারা ঘরের ভেতর আদেও বেঁচে আছে নাকি জলের অভাবে কঙ্কাল হয়ে গেছে তা জানার কোনো উপায় নেই। আর এই মানুষগুলোর উপর নজরদারি করতেই তৈরি হয়েছে এক বিশেষ ডাক বিভাগ। এই ডাক বিভাগের কাজ কোনো চিঠি বিলি করা নয়, এদের আসল কাজ হলো প্রুফ অফ লাইফ বা বেঁচে থাকার প্রমাণ সংগ্রহ করা। এরা বাড়ি বাড়ি যায়, মেল বক্সে সরকারি লাল চিঠি গুঁজে দেয় এবং পরীক্ষা করে ভেতরের মানুষটা এখনো জীবিত আছে কি না। যদি কেউ মারা যায় বা সরকারের বিরুদ্ধে যায়, তবে তার নামের পাশে বসে ক্রস চিহ্ন, আর রাতারাতি উধাও হয়ে যায় সেই পরিবার। ভোরের হালকা আলোটা ব্লাইন্ডসের ফাঁক গলে এসে পড়ল মীরার ঘরের মেঝেতে। প্রতিদিনের চেনা ছন্দে জুতো জোড়া পায়ে গলিয়ে ফিতেগুলো কষে বেঁধে নেওয়া। দরজা খোলা আর দরজা বন্ধ, এই ওর প্রতিদিনের সকালের রুটিন। ডেপোতে পৌঁছাতেই তেলের আর পুরনো কাগজের চেনা গন্ধটা ওকে স্বাগত জানালো। মীরা এই সেক্টরের সবার নাম জানে, কিন্তু সে এক অদ্ভুত যান্ত্রিক জীবন পার করছে সেটা সে জানে না। মেল বক্সের চিঠি ফেলে দিয়ে মীরা খাতার পাতায় একটা একটা করে টিক মার্ক দেয়। ও নিজেকে বোঝায় এই টিক মার্কগুলোই প্রমাণ এখনো মানুষগুলো বেঁচে আছে, সিস্টেমটা এখনো সচল আছে। কিন্তু মীরা জানে না ওর এই একটা টিক মার্ক কতগুলো মানুষের জীবন আর মৃত্যুর ফয়সালা করে দেয়। কিন্তু আজ 14 নম্বর বাড়ির সামনে এসে প্রতিদিনের এই চেনা ছন্দটা ভেঙে গেল। মেল বক্সের ঢাকনাটা খুলতে গিয়ে মীরার চোখ পড়ল সদর দরজার দিকে। দরজাটা সামান্য খোলা। এই কড়া নজরদারির শহরে এমনটা হওয়ার কথা নয়। মীরার মাথায় তখন নিয়মের কড়া নির্দেশ, চিঠি দাও, রেকর্ড করো আর এগিয়ে যাও। কৌতূহল এখানে মৃত্যুদণ্ড। কিন্তু মীরার ভেতরের মানুষটা আজ যেন ওকে মানল না। নিয়মের বেড়া ভেঙে পা বাড়ালো সে দরজার দিকে। হ্যালো, হ্যালো, কেউ আছেন এখানে? কেউ আছেন? আমি সেক্টর আলসামসের মেল ডেলিভারি থেকে এসেছি। ঘরের কর্তা কে আছেন? সামনে আসুন, আমাকে প্রুফ অফ লাইফের রেজিস্টারে সই করতে হবে। কেউ আছেন?
ভেতরের দমচাপা হাওয়া ছাড়া আর কোনো উত্তর এলো না। মীরা করিডোর ধরে একটু ভেতরে এগোলো। ঠিক তখনই করিডোরের অন্ধকারের দিকে চোখ গেল মীরার। দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে আছে একটা রোগা ফ্যাকাশে ছেলে। চোখ দুটো মুখের তুলনায় বড্ড বড় বড়, যেন একরাশ আতঙ্ক জমে আছে সেখানে। মীরার গায়ের ইউনিফর্মের সরকারি লোগোটা দেখেই ছেলেটা ভয়ে আরো পিছিয়ে গেল। আরে ভয় পেও না, একদম ভয় পেও না, আমি কোনো ক্ষতি করব না। আমি শুধু চিঠি দিতে এসেছি। তোমার নাম কি? তোমার বাবা মা কোথায়? কেউ নেই, কেউ নেই, চলে যাও, চলে যাও। ইউনিফর্ম, ওই ইউনিফর্মটা দেখলেই ওরা নিয়ে যায়। তুমিও কি ওদের মতো? এখান থেকে চলে যাও, চলে যাও। না না, আমি তোমায় নিতে আসিনি। এই দেখো, আমার কাছে জল আছে। তৃষ্ণা পেয়েছে না তোমার? নাও, একটু জল খাও। কথা দিচ্ছি, আমি কাউকে কিচ্ছু বলবো না। ছেলেটা ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত চোখে বোতলের দিকে তাকালো, কিন্তু সেই ইউনিফর্ম পরা মীরাকে বিশ্বাস করতে পারছে না। সে ভয়ে কুঁকড়ে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিল। মুখে তার কোনো কথা নেই, যেন কথা বলার শক্তিটুকুও হারিয়ে গেছে তার। ছেলেটা শুধু হাত তুলে মীরার পেছনের দরজার দিকে নির্দেশ করল। দেওয়ালে দুটো টোকা মারল, যার মানে না, এখানে থাকা নিরাপদ নয়। ঠিক আছে, আমি যাচ্ছি। এই জল আর বিস্কিটের প্যাকেটটা আমি এখানে রেখে গেলাম, তুমি খেয়ে নিও, কেমন? আমি খাতায় লিখে দিচ্ছি তুমি বেঁচে আছো। আমি কাল আবার আসবো। পরের দিনগুলোতে খাপছাড়া ভাবটা আরও বাড়ল। মীরা খেয়াল করল সেক্টর আলসামসের অনেক বাড়ি রাতারাতি ফাঁকা হয়ে যাচ্ছে। যে বাড়িগুলোতে ও গতকালও টিকমার্ক দিয়ে এসছিল, আজ সেখানে বড় বড় তালা ঝুলছে। মীরা বুঝতে পারল ও আসলে চিঠির বাহানায় মানুষের উপর নজরদারি করছে। ওর এই খাতার টিকমার্ক দেখেই প্রশাসন বুঝতে পারছে কারা দুর্বল আর কারা বিদ্রোহী। কিন্তু ওই 14 নম্বর বাড়ির ছেলেটা, যার নাম আরিফ, সে রোজ সেখানে দাঁড়িয়ে থাকতো। মীরা প্রতিদিন নিয়ম করে ওর জন্য নিজের ভাগের খাবার আর জল রেখে দিয়ে আসতে শুরু করলো। আরিফ, এই নাও আজকের খাবার। আজ আমি তোমার জন্য একটু মিষ্টি এনেছি। আচ্ছা আরিফ, তোমার ঘরের এই মেঝেতে ধুলোর উপর এগুলো কি এঁকেছো তুমি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এটা বাইরের রাস্তা, পাঁচিলের ওপারে। আমার বাবা বলেছিল এই রাস্তা দিয়ে সোজা গেলে যেখানে সূর্য ডোবে না, যেখানে নদী আছে, সেখানে যাওয়া যায়। বাবা যাওয়ার চেষ্টাও করেছিল। তোমার বাবা কোথায় আরিফ? ওনাকে কোথায় নিয়ে গেছেন? আর এই বোতামটা, এটা কার? এটা তোমার বাবার? হ্যাঁ, বাবার জ্যাকেটে। শেষবার যখন ওরা টেনে নিয়ে যাচ্ছিল, বাবা আমার হাতে এটা গুঁজে দিয়েছিল। বলেছিল শক্ত করে ধরে রাখিস, আমি ফিরবো। কিন্তু তারপর আর ফেরেনি। সেদিন ওরা কালো গাড়ি নিয়ে এসেছিল। আরিফের বাবার নামের পাশে লাল কালি দিয়ে কেটে দিয়েছিল প্রশাসন তার নাম। আরিফকে খাটের নিচে লুকিয়ে রেখেছিল সেদিন তার বাবা। শেষবারের মতো যাওয়ার আগে একটাই কথা বলেছিল, সিস্টেমের ইউনিফর্ম পরা কেউ এলে কথা বলবি না, ওরা শুধু মানুষকে টোপ দেয়। আমি দুঃখিত আরিফ। আমি জানতাম না যে আমার এই কাজটা এত মানুষের ক্ষতি করছে। ভগবান, আমি কি নিজেও কোনোদিন আমার খাতার কোনো একটা টিকমার্ক কি ওই কালো গাড়িটিকে এই বাড়ির দিকে পাঠিয়েছিল? আমাকে ক্ষমা করে দাও। আমি জানি না
আমি জানি না এটা কখনো শোধ হবে কিনা। সেদিন বিকেলে মীরা নিজের ভেতরের দ্বিধা ঝেড়ে ফেলে একটা মারাত্মক নিয়ম ভাঙল। হেডকোয়ার্টার থেকে আনা একটা সরকারি গোপন ফাইল চুরি করে খুলে ফেলল সে। ফাইলের লেখাগুলো পড়তেই মীরার রক্ত হিম হয়ে গেল। ওগুলো উচ্ছেদ নোটিশ এবং আগামীকালের ক্লিনিং লিস্ট, আর সেই তালিকার সবার উপরে নাম রয়েছে 14 নম্বর বাড়ির। কিন্তু একটা খটকা রয়েই গেল, এই ছেলেটা 3 বছর ধরে কিভাবে সিস্টেমের চোখ এড়িয়ে এখানে একা বেঁচে আছে। পরের দিন মীরা ঝুঁকি নিয়ে ওই বাড়িতে ঢুকল এবং তন্ন তন্ন করে খুঁজল। আচমকা আরিফের ঘরের দেওয়ালের নিচে একটা আলগা কাঠের প্যানেল চোখে পড়ল ওর। প্যানেলটা সরাতেই ভেতর থেকে বেরিয়ে এলো কিছু ব্লিঙ্কিং লাইট, সেন্সর আর একটা ছোট ডিজিটাল স্ক্রিন। স্ক্রিনের মাঝে জলজল করছে কিছু লেখা, রুট কোরিলেশন অ্যাক্টিভ, সাবজেক্ট রেসপন্স ভেরিয়েন্স ইন প্রোগ্রেস। মীরা স্তব্ধ হয়ে গেল। ও ঈশ্বর, আরিফ, ওরা তোমাকে ভুলেনি। ওরা তোমাকে ইচ্ছে করে এখানে টোপ হিসেবে রেখেছিল। ওরা দেখতে চাইছিল যে এই রুটের মেল কেরিয়ার অর্থাৎ আমি কবে মানবিকতা দেখিয়ে নিয়ম ভাঙি। ওরা আমাদের দুজনকেই ফাঁদে ফেলেছে আরিফ। সিস্টেম আমাদের উপর নজর রাখছিল। মীরা, তাহলে কি ওরাও আসবে? ওরাও কি বাবার মতো আমাকে নিয়ে যাবে? আমাকে বাঁচাও মীরা, প্লিজ। না, আমি তোমাকে কিচ্ছু হতে দেবো না। অনেক পাপ করেছি এই সিস্টেমের গোলামি করে, আর নয়। চলো আমার সাথে। শক্ত হয়ে বসো আরিফ, খেলা এখনো শেষ হয়নি। আমরা এই পাঁচিল পেরিয়ে এমন জায়গায় যাব যেখানে এই কৃত্রিম নরকের কোনো নিয়ম খাটবে না। আমরা বাঁচবো আরিফ। ঠিক তখনই রিয়ার ভিউ মিররে চোখ পড়ল মীরার। ধুলো উড়িয়ে পিছন থেকে তীব্র গতিতে তাড়া করে আসছে একটা নয়, দুটো কালো রঙের সরকারি গাড়ি। সামনেই সেক্টরের শেষ সীমানার একটা বড় গেট আর লোহার ব্যারিকেড। পুরো রাস্তা পুরোপুরি বন্ধ। হেলমেট পরা এক অফিসার গাড়ি থেকে নেমে লাউড স্পিকারে চেঁচিয়ে উঠল, গাড়ি থামান। মেল ক্যারিয়ার 720, আপনি সেক্টরের নিয়ম ভেঙেছেন এবং রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছেন। গাড়ি থামান, অন্যথায় গুলি চালানো হবে। 3, 2। থামবে না মীরা, প্লিজ থামবে না। ওরা মেরে ফেলবে আমাদের। গাড়ি থামিও না। একদম ভয় পেও না আরিফ, চোখ বন্ধ করো। হে ঈশ্বর, আপনি আমাদের সহায় হন। হঠাৎই ট্রাকের দরজার পাশের হ্যান্ডেলটা ঝাঁকুনিতে আলগা হয়ে গেল। দরজাটা সামান্য খুলে যেতে লাগলো। বাতাসের তীব্র চাপে আরিফের শরীরটা দুলে উঠল সামনের দিকে। মীরা, দরজাটা তো খুলে যাচ্ছে। আমি তো পড়ে যাচ্ছি। আরিফ, আমার হাত ধরো, শক্ত করে ধরো, ছেড়ো না। হ্যাঁ, এবার পা দিয়ে দরজাটা ঠেলে বন্ধ করো। পারবে, তুমি পারবে। আরিফ কাপা হাতে দরজাটা বন্ধ করে দিল। ভয় পেলেও এই প্রথম ও নিজের থেকে কিছু একটা করে দেখালো। শুধু ভয় পাওয়া একটা বাচ্চা নাও, বেঁচে থাকার লড়াইয়ে একজন অংশীদারও হয়ে উঠল যেন। আরিফ, ওই সিটের নিচে দেখো একটা ছোট্ট মেটাল ডিভাইস, লাল আলো জ্বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। ওটা বের করো জলদি। ওটাই এই গাড়ির জিপিএস ট্র্যাকার। কাল রাতেই আমি ওটা আলগা করে রেখেছিলাম। ওটা জানলা দিয়ে ডান দিকের ওই গভীর খাদের ভেতর ফেলে দাও জলদি আরিফ, আর সময় নেই। পেয়েছি মীরা, এই তো পেয়েছি। আমি এক্ষুনি ফেলে দিচ্ছি। আরিফ ডিভাইসটা ছুড়ে দিল খাদের গভীরে। তীব্র গতিতে আসতে থাকা পেছনের প্রথম সরকারি গাড়িটা ট্র্যাকারের সিগন্যাল অনুসরণ করতে গিয়ে
অন্ধের মতো নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিরিখাতের নিচে গিয়ে পড়ল। একটা গাড়ি পড়ে গেছে মীরা, আর একটা গাড়ি শেষ। আমরা কি বেঁচে যাব? কিন্তু আরেকটা গাড়ি তো এখনো আসছে মীরা। এক মুহূর্তের জন্য মনে হলো যেন সব শেষ। ইঞ্জিনের গর্জন একটু কমে এলো। মীরার হাত স্টিয়ারিংয়ে সামান্য শিথিল হলো। কিন্তু ঠিক তখনই রিয়ার ভিউ মিররে দ্বিতীয় গাড়িটা আরও গতি বাড়িয়ে এগিয়ে এলো আগের চেয়েও কাছে। এটা শেষ বাকারি, শক্ত করে ধরে বসো নিজেকে। ইউনিট 2, থামো। ওরা সীমানা পেরিয়ে গেছে। ওই জোনে আমাদের কোনো এখতিয়ার নেই, ম্যাপও নেই। ফিরে এসো, এটা এখন হেডকোয়ার্টারের হাতে, তোমার না। ফিরে এসো এখনই। উপরের প্রধান রাস্তায় দাঁড়িয়ে রইল দ্বিতীয় সরকারি গাড়িটা। কয়েক মুহূর্ত থমকে রইল অফিসারটা, যেন সিদ্ধান্ত নিতে পারছে না এরপর কি করবে। তারপর রেডিওর নির্দেশ মেনে গাড়ি ঘুরিয়ে ফিরে গেল। ওদের সিস্টেমে এই সেক্টরের বাইরের কোনো ম্যাপ বা নির্দেশ নেই। চেনা ছকের বাইরে যাওয়ার অনুমতি ওদের নেই। চারপাশটা ধীরে ধীরে শান্ত হয়ে গেল। শুধু শুষ্ক ক্যানিয়নের গরম বাতাস বয়ে যেতে লাগলো। মীরা আর আরিফ ধোঁয়া ওঠা গাড়ি থেকে কোনো মতে দরজা ধাক্কিয়ে নেমে এলো। সামনে মাইলের পর মাইল বিস্তৃত রুক্ষ মাঠ, কিন্তু মুক্ত এক প্রান্তর। ঠিক তখনই সামনের পাথরের আড়াল থেকে কিছু অবয়ব বেরিয়ে এলো। রোগা ক্লান্ত কিছু মানুষ, কিন্তু তাদের চোখে কোনো ক্রূরতা নেই, আছে এক অদ্ভুত শান্তি। একজন এগিয়ে দিল এক বোতল মিষ্টি জল। মা। শব্দটা শুনিয়ে মীরার বুকের ভেতরটা কেঁপে উঠল। এতদিনের সমস্ত ক্লান্তি, ভয় আর একাকিত্ব যেন ওই একটা শব্দে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। এই নির্মম সেক্টরে মীরার কেউ ছিল না, আরিফেরও কেউ নেই। আজ থেকে ওরা একে অপরের পরিবার। মীরা পরম মমতায় হাঁটু গেড়ে বসে আরিফকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। দুজনে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মীরা নিজের ইউনিফর্মের সেই রক্তচোষা সরকারি লোগোটা বুক থেকে টান মেরে ছিঁড়ে ফেলে দিল মাটিতে। তারপর ওই মানুষগুলোর দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আমরা এসে গেছি বাবা। আমাদের আর কোনো কাগজের চিঠির প্রমাণের দরকার নেই। আমরা সত্যিই বেঁচে আছি। এক বয়স্ক ব্যক্তি হাসি মুখে হাত নেড়ে ওদের নিজের দলের ভেতর স্বাগত জানালো। মীরা শেষবারের মতো পেছনে ফেলে আসা সেই খাঁচায় বন্দি সেক্টর আলসামসের দিকে তাকালো, যে রাস্তায় প্রতিদিন ও রোবটের মতো নিয়ম মেনে চলত। তারপর একটা মুক্ত দীর্ঘশ্বাস ফেলে আরিফের হাত ধরে পা বাড়ালো রুক্ষ, অসমান কিন্তু একেবারে আসল স্বাধীন মাটির উপর, যেখানে বাঁচার জন্য কোনো যান্ত্রিক নিয়মের দরকার নেই। মানুষের ভালোবাসাই সেখানে আসল প্রুফ অফ লাইফ। শেষ হলো আমাদের আজকের গল্প প্রুফ অফ লাইফ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর এমন অন্যান্য স্বাদের নতুন নতুন গল্প শুনতে অপরিচিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ গল্প পাঠে ছিল সোমদত্তা আর অন্যান্য চরিত্রে তনয়, সুচিস্মিতা, প্রদীপ কুমার দত্ত। আমি শান্তনু আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।